অঙ্কগুলো নিয়ে আলোচনা শুরু করব। তার আগে আমরা রেজাল্ট দেখে নিই, ঠিক আছে? রেজাল্ট তোমরা এই জায়গাটায় পাবে, ফুল নেম, নামের পাশে রেজাল্ট দেখতে পাচ্ছ। প্রথমে হচ্ছে সাগর বিশ্বাস 16 পেয়েছে, এক করে কমিয়ে দেবে, ঠিক আছে? 16 মোটামুটি, ঠিক আছে? হুমায়ুন 12টি সঠিক উত্তর করেছো, পলিত করেছো 16টি, সৌরভ 20টি সঠিক উত্তর হয়েছে, ওয়েল ডান সৌরভ। অনিকেতনও 20টি সঠিক উত্তর হয়েছে, বিট্টু 10টি মাত্র, অনেক কম। তারপরে দেখো রানাডে আছে 12টি, সঞ্জয় 19টি, প্রসেনজিৎ 14 পেয়েছো, দীপা 13, সুভাষ এগুলো একটু পরে। এত দেরিতে তোমরা কেন সারা দিন কি করো? এত দেরিতে তোমরা সাবমিট করছো, অনেকে অনেক দেরিতে সাবমিট করেছো, ঠিক আছে? বেশ, সুভাষ 6 পেয়েছো মাত্র, একদম সব থেকে বাজে রেজাল্ট, তোমার থেকেও বাজে আছে। রকি 19টি, সুমন 19, সুতপা 4, বিশ্বজিৎ বর্মন 16টি, নজরুল 16, চাঁদ পল 11, বিশ্বজিৎ বর্মন 18, দুইবার দিয়েছ, একবার 16 একবার 18, বিশ্বজিৎ দুইবার, একবারই সাবমিট করবে, দুইবার সাবমিট করার দরকার নেই। দেবাশিস 13টি, অমিত 17টি, ঠিকঠাক আছে অমিত, আরেকটু ভালো হবে। মুন্না 13টি এবং আফসার করেছ 10টি। রেজাল্ট দু একজনের ভালো হয়েছে, বাকিদের মোটামুটি। ওকে, চলো আমরা আজকে কোশ্চেনে যাই। দেখো কোশ্চেন কেমন ছিল। মক টেস্ট নাম্বার 2 এর প্রথম কোশ্চেন ছিল এরকম যে প্রথম 100টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় কত হবে। 101টি পূর্ণ সংখ্যা মানে প্রথমটা হবে 1, তারপরে 2, এইভাবে লাস্টেরটা হবে 101। এই ধরনের অঙ্ক যখন পরপর থাকে, পরপর যদি থাকে, সে জোড় সংখ্যা হতে পারে, বিজোড় সংখ্যা হতে পারে, বা একই পার্থক্য হতে পারে, তাই না? একই পার্থক্য বলতে এরকম 3, 6, 9 এরকম যদি হয়, তো এইসব ক্ষেত্রে কি করি, প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। প্রথম আর শেষ এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। 102 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 51, এটাই হবে সঠিক উত্তর, অপশন ডি। ক্লিয়ার? পরপর বললেই প্রথম আর লাস্ট যোগ করে দেবো? হ্যাঁ, পরপর যদি বলে তো গড় হবে প্রথম আর শেষ যোগ করে 2 দিয়ে ভাগ। নেক্সট, একটি সার্কাসে প্রথম দিনের একজনের প্রবেশ মূল্য 12 টাকা, দ্বিতীয় দিনের প্রবেশ মূল্য 9.5 টাকা, আর তৃতীয় দিনের প্রবেশ মূল্য 4 টাকা। ওই 3 দিনের দর্শকের অনুপাত হচ্ছে 3, 6, 11। সম্পূর্ণ সার্কাসের গড় কত? দেখো ব্যাপার হচ্ছে এই যে অনুপাত দিয়েছে না, এটা দর্শকের অনুপাত। তো আমি ধরে নেব যে একজন প্রথমটা 3 জন আছে, তারপরে 6 জন, আর তারপরে 11 জন। এবার এই যে 3 জন আছে, প্রথম দিনে 12 টাকা করে লেগেছে, তার মানে মোট হচ্ছে 36 টাকা। তারপরে 6 জন আছে, লেগেছে 9.5 টাকা করে, তো 6 9 54, 54 3 57, এটাতে আমরা আবার 57 টাকা। আর তৃতীয় দিনে 11 জন ছিল, 4 টাকা করে, তো মোট কত হবে 44 টাকা। এই তো টোটাল টাকা। 36 আর 44 যোগ করলে হচ্ছে 80, 80 আর 57, তার মানে 137 টাকা, তাই তো? হ্যাঁ কি না? 137 টাকা টোটাল। এবার প্রত্যেকের গড় কত, তো আমরা গড় বের করি কিভাবে, টোটাল যোগফলকে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করি। তো 3 জন, 6 জন আর 11 জন, টোটাল কত হচ্ছে 20 জন, তো 20 দিয়ে ভাগ, তাই না? তো 20 দিয়ে ভাগ করার কি, প্রথমে 2 দিয়ে ভাগ করো, একে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাই, 10 পাই। আর এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 6 12, 1 থেকে 17, 2 8 16, দশমিক দিলে 2 5 10। এবার নিচে একটা 10 আছে, মানে এক ঘর দশমিক আরও সরে যাবে, 68.5 আছে, হয়ে যাবে 6.85। এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি, 6.85। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। নেক্সট, একটি গাড়ির চাকার ব্যাস বলেছে 140, চাকাটি মিনিটে 150 বার 50 বার ঘুরলে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিমি চেয়েছে। দেখো এটা ব্যাস বলেছে, আমরা 1 পাক মানে আমরা কি পাই, পরিধি পাই। 1 পাক মানে হচ্ছে পরিধি, পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর। তো 2 মানে তো 2, পাই মানে হচ্ছে 22/7, আর আর এর মান হবে কত, আর এর মান হবে 70। কেন? কারণ ব্যাস যদি 140 হয়, তো ব্যাসার্ধ হয় অর্ধেক 70। এটা এটা 1 পাক।
আচ্ছা, এটা যদি 1 পাক হয়, মিনিটে 1 পাক, ঠিক আছে, তাহলে 150 বার ঘুরলে কত দূরত্ব যাবে? 150 দিয়ে গুণ, এই দূরত্বটা যাবে এত সেমি, হ্যাঁ কি না? আচ্ছা, এটা তো মিনিটে আছে না, চাকাটি মিনিটে 150 বার ঘুরলে, তাহলে এটা যদি 1 মিনিটে হয় তাহলে 1 সেকেন্ডে কত? 1 সেকেন্ডে আমরা জাস্ট 60 দিয়ে ভাগ করলে 1 সেকেন্ডে কত সেমি সেটা পেয়ে যাব। এবার সেমি পাচ্ছি আমি, আমাকে করতে হবে মিটারে। কেন? কারণ আমরা জানি যদি মিটার প্রতি সেকেন্ড বলা থাকে, তো তাকে যদি আমি 18/5 দিয়ে গুণ করি তাহলে আমরা কিলোমিটার প্রতি ঘন্টা পাই, ঠিক আছে? তাহলে মিটার প্রতি সেকেন্ড আনতে হবে। এটা তো আছে সেকেন্ড পেলাম, কিন্তু সেমিতে আছে, তো সেমিকে 100 দিয়ে ভাগ করলে মিটার হয়, তো 100 নিচে হবে, বাস। এটা তুমি মিটার প্রতি সেকেন্ড পেয়ে যাবে। ওকে, চলো কাটাকাটি করি। দেখো, 7 দিয়ে যদি 70 কাটো তুমি 10 পাবে, 10-এর একটা শূন্য আর 150-এর একটা শূন্য, আমার 100 কেটে যাবে। তারপর 15 দিয়ে তুমি যদি এই 60 কাটো তুমি 4 পাচ্ছ, এই 2 দিয়ে তুমি এই 4 কাটলে 2 পাবে, আর 2-এর সঙ্গে 22 কাটলে তুমি 11 পাচ্ছ। তো লাস্ট অবধি তুমি পাচ্ছ 11 মিটার প্রতি সেকেন্ড। এটা মিটার প্রতি সেকেন্ড করেছে, হ্যাঁ, 100 দিয়ে ভাগ করে মিটার করে নিয়েছে। আমাকে কিলোমিটার প্রতি ঘন্টা চেয়েছে, তো 11 মিটার প্রতি সেকেন্ড, একে 18/5 দিয়ে গুণ করলেই কিলোমিটার প্রতি ঘন্টা হয়। 11 আর 18 গুণ করলে 198 হয়, ডিভাইডেড বাই 5। আচ্ছা, 5 দিয়ে ভাগ করার একটা নিয়ম আছে, ডাবল করে দাও, উপরটাকে দ্বিগুণ করে দাও। 198 দ্বিগুণ করে দিলে কত হবে? 394 হবে। 394, 1 ঘর দশমিক সরে যাবে। 5 দিয়ে ভাগ করার নিয়মই হচ্ছে যে ডাবল করে দিয়ে 1 ঘর সরিয়ে দেওয়া। তো 39.4 আমাদের অ্যান্সার হবে অপশন বি। দেখো, সবসময় ধৈর্যের প্রয়োজন। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তো শর্টকাটে হয় না, তোমাকে পুরোটা ব্যাপারটা বুঝে করতে হবে। কিন্তু তোমাকে কোথায় সেকেন্ড আছে, কোথায় মিনিটে আছে, তাকে কি আনতে হবে, এই পুরো ব্যাপারটা না বুঝলে হবে না। ওকে, তো বুঝবে, হয়ে যাবে। নেক্সট দেখো, বলেছে একজন মা ও তার পুত্রের বর্তমান বয়সের অনুপাত 11:5। যখন পুত্রের বয়স মায়ের বর্তমান বয়সের সমান হয়, তখন তার বাবা ও মায়ের বয়সের অনুপাত হয় 19:13। যখন পুত্রের বয়স তার বাবার বর্তমান বয়সের সমান হয়, তখন তার বাবার বয়স ও তার বয়সের যোগফল হয় 170। বাবার বর্তমান বয়স কত? দেখো, এখানে মায়ের বর্তমান বয়স আর ছেলের বর্তমান বয়স পুত্রের, এটার অনুপাত দেওয়া আছে। তো ধরে নাও, ঠিক হবে না? কি বলছো? এর আগের অঙ্কটা 39.6 হবে না? সম্ভবত ভুল হলো শেষের কোণটা। 198 ইনটু ওকে, 6, ঠিক 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 ঠিক, 4 কম হবে না, 4 কম হলে 96 হয়। ওকে, 196 হবে। ওকে, 39.6, ঠিক আছে। চলো নেক্সট দেখো, মায়ের বর্তমান বয়স আমি ধরে নিলাম 11x, তো সেই হিসেবে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 5x। এবার ব্যাপারটা বোঝো, যখন পুত্রের বয়স মায়ের বর্তমান বয়সের সমান হয়, তখন তার বাবা ও মায়ের বয়সের অনুপাত হয় এটা। আচ্ছা, পুত্র তো 5x, তাই না, আর মা তো 11x, তো মায়ের বয়সের সমান কখন হবে? যখন আমরা 6x যোগ করব, তখন পুত্র মায়ের বয়সের হবে। কিন্তু মায়ের বয়স কি থেমে থাকবে? না, মায়েরও তো 6x বেড়ে যাবে, বয়স সমহারে বাড়ে। তাহলে পুত্র যখন 11x হবে, তখন মা হবে 17x। আর এখানেই বলা হয়েছে তখন বাবা হবে 19, মা হবে 17, বাবা হবে 19। তার মানে বলতে পারি তখন বাবা হবে 19x। মা 17x হলে বাবা হবে 19x। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এবার যদি আমরা এখানে দেখো, যখন পুত্রের বয়স বাবার বর্তমান বয়সের সমান হবে, তো বাবার বর্তমান বয়স কত? দেখো, যদি তুমি 6 করে বিয়োগ করো তাহলে তুমি বাবার বর্তমান বয়স পাবে। এর 6 বিয়োগ করে দাও পুত্রের বর্তমান বয়স, এর 6 বিয়োগ করে দাও 11 মায়ের বর্তমান বয়স, এর 6 বিয়োগ করে দাও 13 বাবার বর্তমান বয়স। বুঝতে পারছো? পুত্রের বর্তমান বয়স 5x,
এখানে 11x আছে, 6 করে বাদ দিলে তো বর্তমান বয়সে ফিরে আসবে, হ্যাঁ কি না? বলে না কেউ? হ্যাঁ স্যার। ওকে, এবার বলা হয়েছে যখন পুত্রের বয়স তার বাবার বর্তমান বয়সের সমান হয় তখন বাবা ও তার বয়সের যোগফল হয় 17x। এখন পুত্র তো 5x, পুত্রের বর্তমান বয়স 5x, বাবার বর্তমান বয়স 13x। যদি পুত্র 13x করি আমি, তাহলে পুত্রের সঙ্গে কত যোগ করতে হবে? 8x যোগ করতে হবে। তো বাবার বয়স কি থেমে থাকবে? না, বাবারও বয়স 8x বেড়ে যাবে। তাহলে পুত্র যখন বাবার বয়সে আসবে মানে 13x এ আসবে, তখন বাবা চলে যাবে কোথায়? 21x এ। আর এই দুটির যোগফল বলা হয়েছে কি? এই দুটির যোগফল বলা হয়েছে 170। যখন পুত্র বাবার বর্তমান বয়সে আসবে তখন দুজনের যোগফল হবে 170। তো এখানে 13x আর 21x টোটাল হয় কত? 34x। 34x হচ্ছে 170। তাহলে x এর ভ্যালু কত হবে? 34 দিয়ে ভাগ করলে 5, x এর ভ্যালু হচ্ছে 5। বলো বাবার বর্তমান বয়স কত? বাবার বর্তমান বয়স কে বলতে পারবে? কোথায় লুকিয়ে আছে বাবার বর্তমান বয়স? 65। 13 হ্যাঁ, বাবার বর্তমান বয়স হচ্ছে 13x। তাহলে টোটাল কত হবে? 13 5 65। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। গোলমেলে লাগছে কি? স্যার ম্যাথ তো আরেকবার বুঝে দেন। আবার বোঝাচ্ছি, দেখো প্রথম লাইনটা পড়ো। প্রথমে মা আর ছেলের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, তো অনুপাত হিসেবেই তো আমরা বর্তমান বয়স ধরে নেব। বর্তমান বয়স কত হবে? পুত্রের মা যদি 11x হয় তাহলে পুত্র হচ্ছে 5x। মাইক্রোফোনটা অফ করে দাও। ওকে, এবার দ্বিতীয় লাইনে কি বলেছে? দ্বিতীয় লাইনে বলেছে যখন পুত্রের বয়স মায়ের বর্তমান বয়সের সমান হবে। পুত্র যদি 11 হয় তাহলে মা কত হবে? পুত্র যদি 11 হয়ে যায়, 11x, তো 6x বেড়ে গেল, তো মাও 6x বেড়ে যাবে, মানে মা হয়ে যাবে 17x। এবং তার সঙ্গে সঙ্গে এখন বলা আছে কি তখন তার বাবা ও মায়ের বয়সের অনুপাত হবে এটা। তো মায়ের বয়স তো আমরা দেখতে পাচ্ছি 17x, আর এখানে অনুপাতে 17 আছে। তো মা যদি 17টা 17x হয় তাহলে বাবা হবে 19x, 19টা 19x হবে। এটাই হবে মা বাপের মানে বয়স। কিন্তু কখন? যখন পুত্র 11x হবে, মায়ের সমান হবে তখন। পুত্র মায়ের সমান হবে তখন। পুত্র মায়ের সমান, তখন মা হবে, বাবা হবে 19x আর মা হবে 17x। এটা অনুপাতে বলাই আছে। হ্যাঁ, এর পরের লাইনে যাব। এরপর আচ্ছা, এইখান থেকে আমরা তিনজনের বর্তমান বয়সে ফিরে আসতে পারি, কারণ পুত্রকে যদি বর্তমান বয়সে ফিরিয়ে আনো তো 6x বাদ দিতে হবে, কারণ পুত্রের বর্তমান বয়স আমি 5x ধরেছি, মায়ের বর্তমান বয়স 11x। তাহলে এখানে 6x বাদ দিলে 5x হয়, এটাই পুত্রের বর্তমান বয়স। আর মায়েরটা 6 বাদ দিলে 11x, এটাই মায়ের বর্তমান বয়স। তো সেই হিসেবে বাপেরটাও 6x বাদ যাবে, হয়ে যাবে কত? 13x। এটা বাপের বর্তমান বয়স, আর এটাই আমাকে বের করতে হবে 13x এর মান। এখন বলা হয়েছে কি যখন পুত্র বাবার বর্তমান বয়সের সমান হবে, বাবার বর্তমান বয়স তো 13x, তো পুত্র আছে 5x, এর সঙ্গে 8x যোগ করলে তবেই বাবার সমান হবে। তো সেই সময়ে কি বাবা বসে থাকবে? না, বাবার বয়সও বাড়বে। বাবার বর্তমান বয়স 13x, এরও 8x বেড়ে যাবে, দুজনের বয়স একই বাড়বে। এই দুটির যোগফল বলা হয়েছে বাবার, যখন পুত্র বাবার বয়সে হবে তখন বাবা আর পুত্রের টোটাল হবে 170। তো পুত্র হচ্ছে বাবার বয়সে মানে 13x, আর বাবা তখন হয়ে যাবে 21x। এই দুজনের বলা হয়েছে 170, পাবো আমরা 34x সমান 170। x এর মান হচ্ছে 5। আর আমি বারবার বলছি বাবার বয়স 13x, x এর মান যদি 5 হয় তো বাবার বয়স হবে 65 বছর। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8% বৃদ্ধি, প্রস্থ 5% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? দেখো x প্লাস ওয়াই প্লাস xy ডিভাইডেড বাই 100%, এই ফর্মুলাতে বসাও। এবার প্রথমটা বৃদ্ধি, দ্বিতীয়টা মাইনাস হবে, তো প্রথমে +8 আর তারপরেরটা -5। এই দুটি আলাদা চিহ্ন হলে 3 নম্বরটাও মাইনাসই হয়, 3 নম্বরটা মাইনাস হয়, যদি আলাদা চিহ্ন হয় তো মাইনাস হয়। উপরে 8 আর 5 গুণ, আর নিচে হচ্ছে 100। এখান থেকে আমরা পাবো +3 মাইনাস, এখান থেকে পাচ্ছি কত?
এটা 8 5 40, আচ্ছা 20 দিয়ে কাটলে এটা 2, এটা 20 দিয়ে কাটলে 5, 2কে 5 দিয়ে কাটলে কত হয় 0.5 হয়, 4 হয়। তাহলে 3 থেকে 0.4 বাদ দিলে 2.6 থাকবে। আচ্ছা পূর্ণতে দেওয়া আছে তো পূর্ণতেই দাও, অসুবিধে নেই, সরি পূর্ণতে করে দিই। পূর্ণতে যদি করি আমরা তাহলে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি 2/5। তো 5 হবে লসাগু, 15 থেকে 2 বিয়োগ যাবে তার মানে হবে 13, তার মানে 2 পূর্ণ 2 5 10 3, তো 2 পূর্ণ 3 5, অ্যান্সার হবে অপশন বি। সহজ ছিল এটা। নেক্সট, সুনীল বাবুর কাছে কিছু টাকা আছে, তিনি সেই টাকা তার 5 জন শ্রমিকের মধ্যে 1/2 1/3 1/4 1/5 1/7 অনুপাতে বন্টন করেন। ন্যূনতম কত টাকা থাকলে প্রত্যেক শ্রমিককে সঠিক পরিমাণে টাকা দেওয়া যাবে? ওকে, তো এই অনুপাতগুলো যেগুলো আছে সেগুলো ভগ্নাংশে দেওয়া আছে, 1/2 1/3 1/4 1/5 আর 1/7। দেখো আমি আগের ক্লাসে এই ধরনের একটা অঙ্ক ছিল যেখানে বলেছিলাম উপরে যদি সমান থাকে তো প্রথমটা বাদ দিয়ে বাকিগুলো গুণ করলে প্রথমটা হয়। 3 4 12, মানে প্রথমটা গুণ করে দাও, 3 × 4 × 5 × 7, এটাই হবে প্রথমটা অনুপাত। দ্বিতীয়টা যদি বের করো তো 3 বাদ দাও, বাকিগুলো গুণ করো, 2 4 5 আর 7 অনুপাত। তৃতীয়টা বের করবে তো তৃতীয়টা বাদ দাও, 2 3 5 আর 7 গুণ হবে, 2 3 5 আর 7, আর লাস্টে 7টা বাদ যাবে। আচ্ছা এটা তৃতীয় হলো, 4 নম্বরে 5 বাদ যাবে তো হবে 2 3 4 আর 7, আর লাস্টেরটা কি বলতো 7 বিয়োগ করলে বাদ দিলে হবে 2 3 4 আর 5। কোনো কিছু কি কাটা যাচ্ছে? কমন আছে এরকম কোনো সংখ্যা কাটা যাবে কি? আচ্ছা 2 দিয়ে কাটা যাবে। দেখো এটাতে 2 কাটলাম, এটাতে 2 কাটলাম, এটাতে 2 কাটলাম, এটাতে 2 কাটলাম, এখানে 4 আছে, 4কে কাটলে আমরা 2 পাই। 3 নম্বরে 4টাও নেই, তাই তো? ওকে, আর তো মনে হয় কাটা যাচ্ছে না, কাটতে পারছো কি? আর দেখো তো, আর যাচ্ছে না। ওকে, 3 2 6 6 5 30 3 7 21 210 হচ্ছে প্রথমটা। তারপর এটা দেখো তো কত, 4 5 20 20 7 140, তারপরেরটা 3 5 15 15 7 105, তারপরেরটা 3 4 12 12 7 84, আর তারপরেরটা হচ্ছে 3 4 12 12 5 60। বাস, এইগুলোকে যেহেতু কাটা যায় না আর, আচ্ছা কাটা যায় না, ওকে, তাহলে এইগুলোই যোগ হবে আমাদের অ্যান্সার। এগুলো যোগ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, এই টোটাল যোগ করলে কত হচ্ছে 0 4 9, তো শেষে 9 আসছে, 9 কোথায় আছে? একটাতেই আছে, 599, এটাই আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল? চলো নেক্সট, এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 3 5 অংশ 15% ক্ষতিতে বিক্রি করলো, বাকি কি বলছো? এলসিএম দিয়ে? হ্যাঁ এলসিএম দিয়ে বড় হবে ভাই, এলসিএম বের করাটা টাফ না, এলসিএম দিয়ে বড় হবে একটু, তার জন্য আমি এরকম ভাবে করে দিলাম। এলসিএম দিয়ে অবশ্যই হবে, এলসিএম দিয়ে করলে হবে, কেন হবে না? এক ব্যবসায়ী 300 টাকা কিছু লেবু, যে 3 5 অংশ, আচ্ছা টোটাল তো আমার কাছে 300 টাকা আছে, মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে, মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে। তো এর দুটি অংশ বের করে নাও, একটা হচ্ছে 3 5 অংশ, 3 5 অংশ মানে কত হচ্ছে 5 6 60 18 180 টাকা। তাহলে 300 টাকার গল্প কি? 300 টাকার গল্প হচ্ছে একটা হচ্ছে 180 টাকা, তাহলে আর একটা কত হবে 120 টাকা। এবার এই যে প্রথম এটাতে 15% ক্ষতি হয়েছে, 180 10% হচ্ছে 18, তো 15% হচ্ছে 27, তার মানে 27 টাকা ক্ষতি হয়েছে। আমাকে করতে হবে 15 টাকা ক্ষতি, তার মানে এটাতে কত লাভ করতে হবে? বলো, 21 টাকা ক্ষতি হয়েছে, 27 টাকা ক্ষতি হয়েছে,
আর একটাতে আমাকে লাভ করতে হবে কত, যাতে আমার 15 টাকা ক্ষতি হয় টোটালের ওপর। 12 টাকা। 12 টাকা, এখানে 12 টাকা লাভ করতে হবে। এটাকে 12 টাকা লাভ করলে এখানে 27 টাকা ক্ষতির জায়গায় 15 টাকা ক্ষতি থাকবে আর, ঠিক আছে। তাহলে এই 120তে আমাকে 12 টাকা লাভ করতে হচ্ছে, তাহলে আমরা বলতে পারি 120তে লাভ করতে হবে 12 টাকা। তাহলে 100তে কত আমরা শতকরা পেয়ে যাব, কাটাকাটি করলে 10% আসছে, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট। অনুপের মাইনে বরুণী থেকে 30% কম, তাহলে বরুণীর মাইনে অনুপের থেকে কত বেশি? দুজন আছে, একটা হচ্ছে অনুপ আর একটা হচ্ছে বরুণ। কার কম বলেছে? যার থেকে বলবে তাকে 100 ধরতে হয়। বরুণের থেকে বলেছে তো বরুণকে 100 ধরো, 30 কম মানে হচ্ছে 70, এ হবে 70, অনুপ হবে 70। এখন বলেছে তাহলে বরুণের মাইনে অনুপের থেকে কত বেশি? তো বরুণের মাইনে অনুপের থেকে কত বেশি? 70 বেশি, 30 বেশি। এবার কার থেকে বলেছে? অনুপের থেকে, তো অনুপের থেকেই বের করতে হবে। অনুপের এখানে 70, তো 70-এ বেশি হচ্ছে 30, 100-তে কত? বাস আমি অ্যান্সার পেয়ে যাব। 0 0 0 কেটে দাও, তাহলে আমরা পাচ্ছি 300 ডিভাইডেড বাই 7, তার মানে 4 7 28, 4 7 28 থেকে 2 20, তারপরে 4 2 14 থেকে 6 7 8, তো 42.8 আসবে। তো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। নেক্সট। এক ডিলার 540 টাকায় একটি রেডিও বিক্রি করে 10% ক্ষতি সম্ভব, কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে? ব্যাপারটা এরকম বোঝো যে 100% ধরো দাম, 10% ক্ষতি হয় মানে বিক্রি করছে 90-এ, আর 10% লাভ করতে গেলে বিক্রি করতে হবে 110%-এ, তবে তার 10% লাভ থাকবে। এখন যেটা বিক্রি করছে সেটা হচ্ছে 90%, আর সেটা হচ্ছে 540 টাকা বলা আছে। 540 টাকা বিক্রি করলে 10% ক্ষতি হয়, তাহলে 90% 540, 1% হবে 540-কে 90 দিয়ে ভাগ, 110% হবে 110 দিয়ে গুণ, কাটাকাটি করো, 90-এর সঙ্গে এটা গেলে 9 6, তার মানে 660 টাকা। অ্যান্সার হবে অপশন সি। নেক্সট। রাম তার বাবার বিবাহের 4 বছর পরে জন্মগ্রহণ করেছিল। তার মা তার বাবার থেকে 6 বছরের ছোট এবং রামের থেকে 25 বছরের বড়। তার মা কিন্তু 25 বছরের বড়, হ্যাঁ, মা বাবার থেকে 6 বছরের ছোট কিন্তু রামের থেকে 25 বছরের বড়। রামের বর্তমান বয়স 16 বছর, তার বাবার বর্তমান বয়স কত? দেখো রাম যদি 16 বছরের হয় তাহলে তার মা কত বছরের হবে? 41। মা হবে 41 বছর, 25 বছর বেশি, তাহলে বাবা কত হবে? বাবা কত হবে? আরো 6 বেশি হবে, 47। ওকে, এবার বলেছে তার বাবা কত বছর বয়সে বিয়ে করেছিল। দেখো রাম জন্মেছে 4 বছরের পর, বিবাহের 4 বছরের পর, মানে এখানে বিবাহ হয়েছে 4 বছর পর রাম জন্মেছে, রামের বয়স এখন 16 বছর, তাহলে এই 16 বছর কমাতে হবে, আর 4 বছর আগে বিয়ে হয়েছিল, তার মানে মোট 20 বছর কমাতে হবে, তাই না? রাম যখন 16 তখন তো বাবা 47। হ্যাঁ স্যার। তো 16 বছর আগে রাম জন্মেছে, যদি তুমি 16 বিয়োগ করো তখন রামের জন্ম হয়, এই বয়সে রামের জন্ম হয়েছিল, মানে 31 বছর বয়সে, যখন তার বাবা 31 বছর বয়স তখন রামের জন্ম হয়, কিন্তু বিয়ে তো হয়েছিল আরও 4 বছর আগে, তার মানে আরও 4 বিয়োগ করতে হবে, মানে 27 বছর বয়সে বিয়ে হয়েছিল তার। অ্যান্সার হবে অপশন বি, বা টোটাল 20 বাদ দিলেই পেয়ে যাবে, তুমি 47 থেকে 20 বাদ দিলেই পেয়ে যাবে, কারণ 16 বছর রামের ওইটুকু বাদ যাবে, প্লাস আরও 4 বছর আগে বিয়ে হয়েছিল তো আরও 4 বছর বাদ যাবে। ক্লিয়ার সবার? নেক্সট। বিকাশ রোহিতের তুলনায় দ্বিগুণ কাজ করে, তারা একসাথে কাজ করলে 18 দিনে সম্পন্ন হয়, যদি বিকাশ একা কাজ করে তাহলে কত দিনে সম্পন্ন হবে? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সিম্পল নিয়ম রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার যে বেশি কাজ করে, আচ্ছা এখানে কে বেশি কাজ করে বলো তো?
বিকাশ। বিকাশ। যে বেশি কাজ করে তার সময় কম লাগে, ঠিক আছে, যে বেশি কাজ করে তার সময় কম লাগে, তো যার সময় কম লাগে তার ফর্মুলা হচ্ছে এক্স ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন। আর যার বেশি কাজ করে, ঠিক আছে, যে কম কাজ করে তার সময় বেশি লাগে, আর যার সময় বেশি লাগে তার ফর্মুলা হচ্ছে এক্স ইন্টু এন প্লাস ওয়ান। বাস। এখানে বিকাশের কাজ করে বেশি তাই সময় কম লাগবে। এখানে এক্স মানে হচ্ছে টোটাল যতদিন লাগে 18, আর এন মানে হচ্ছে কত গুণ, তো 2 গুণ। দেখো মান বসাও, তুমি অ্যান্সার পাবে 18 ইন্টু এন প্লাস ওয়ান মানে 3 হবে, আর নিচে এন মানে 2 হবে, কাটাকাটি করলে হবে 27। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। যদি বলতো রোহিত কত, তো রোহিত সিম্পল হতো 18 ইন্টু এন প্লাস ওয়ান মানে 3, তার মানে 54। রোহিত হতো 54, ঠিক আছে। অপশন এ অ্যান্সার হবে বিকাশের 27। নেক্সট, দুই বন্ধু 300-500 মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো। 6 মাস পরে প্রথম বন্ধু আরও 400 টাকা দিল, কিন্তু দ্বিতীয় বন্ধু 100 টাকা তুলে নিল। 1 বছরে যদি 190 টাকা লাভ হয় তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে? দেখো মূলধন যদি সময় একই থাকে তো মূলধনের অনুপাতটাই হয় লাভের অনুপাত, আর সময় যদি আলাদা থাকে তাহলে কি করে করবে? দেখো প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু আছে। প্রথম বন্ধু 300 টাকা দিল, দ্বিতীয় বন্ধু দিয়েছে 500 টাকা। এবার হয়েছে কি, 6 মাস পরে প্রথম বন্ধু 400 টাকা আরও দিয়েছে। তার মানে এই যে প্রথম 300 টাকা ছিল এটা 6 মাস খেটেছে, প্রথম 6 মাস, আর এর যে 500 টাকা ছিল এটা প্রথম 6 মাস খেটেছে। এরপরে কি হয়েছে, এবার আরও 400 টাকা দিয়েছে প্রথম বন্ধু, মানে প্রথম বন্ধুর হয়ে গেল 700 টাকা। 300 টাকা ছিল, 400 টাকা দিয়েছে, এখন 6 মাস পরে এখন 700 টাকা, এটা বাকি 6 মাস কেটেছে। আর প্রথম বন্ধু 500 টাকা ছিল, 100 টাকা তুলে নিয়েছে, তার মানে দ্বিতীয় বন্ধু 400 টাকা থাকলো, এটা বাকি 6 মাস কেটেছে। তাহলে প্রথমটা যদি তুমি খেয়াল করো, এটা গুণ করলে হয় 1800, আর এটা হচ্ছে তোমার 4200। 1800 আর 4200 টোটাল হচ্ছে 6000। তো প্রথম বন্ধুর মোট টাকা হচ্ছে 6000। এখানে শূন্য শূন্য গুলো কেটে দেওয়া যাবে না স্যার? না, কাটা যায় না। হ্যাঁ, কাটতে হবে। এই অনুপাত থেকে এই অনুপাত থেকে কাটলে কাটা যাবে, কিন্তু না কাটাই ভালো। প্রথমে 3, 4 দিয়ে করলেই হয়। এটা 3000 হচ্ছে, আর এটা হচ্ছে 424। 3000 আর 24 তার মানে হচ্ছে 5400। কাটতে পারবে। আমি 300, 400 ধরেছি, তুমি 3, 4, 3, 5 ধরে করলেই হয়ে যায়, ঠিক আছে। 2টি শূন্য কেটে দাও। এটা 6 দিয়ে কাটলে 10, এটা 6 দিয়ে কাটলে 9। এই হচ্ছে অনুপাত। 190 টাকা লাভ হয়েছে, মানে বুঝতেই পারছো, একজন পাবে 100 টাকা আর একজন পাবে 90 টাকা। 10 মানে 100 আর 9 মানে 90। টোটাল তো 19 ভাগ, তাই না? 19 ভাগের মধ্যে একজন 10, তাহলে 190-এর মধ্যে কত? কাটাকাটি করলে তুমি পাচ্ছ 100 টাকা একজন, আর আরেকজন 19 ভাগের মধ্যে 9, তাহলে 190 ভাগের মধ্যে কত? কাটাকাটি করলে 90 আসে। আমাকে বলেছে দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধু পাবে 90। অ্যান্সার হবে অপশন বি। ওকে, আর তুমি যেটা বলছো সেটা করা যায়, ঠিক আছে। ওটা আরও বেশি সহজ। এ ধরে নাম 3 আর বি হচ্ছে 5। এর 6 মাস কেটেছে 6 দিয়ে গুণ, এর 6 মাস কেটেছে 6 দিয়ে গুণ। এরপর এর 400 দিল, মানে 4 বেড়ে গেল, হয়ে গেল 7। 6 মাস কেটেছে। আর 100 তুলে নিল, মানে হয়ে গেল 4। এর 6 মাস কেটেছে। তো এটা তুমি 60 পাবে, আর এটা পাবে 54, ঠিক আছে। এইটা পাবে 60 আর 54। নেক্সট, একটি জিনিস 116 টাকায় বিক্রি করে হওয়া লাভের পরিমাণ জিনিসটি 92 টাকা বিক্রি করে হওয়া লাভের 3 গুণ। ওকে, এই অঙ্কটি বোঝার আছে। এখানে দুটিতেই লাভ হচ্ছে। 92 টাকায় বিক্রি করলেও লাভ হচ্ছে, 116 টাকায় বিক্রি করলেও লাভ হচ্ছে। তার মানে ক্রয় মূল্যটা এর থেকে অনেক কম। এখানে আছে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্য থেকে একটু বেশি দামে বিক্রি করো, 92 টাকা, কিছু একটা লাভ হচ্ছে। ধরে নাও এক্স গুণ লাভ হচ্ছে, এক্স টাকা। আর যদি তুমি ক্রয় মূল্য থেকে 116 টাকায় বিক্রি করো তাহলে লাভ হচ্ছে কত? 3x টাকা, 3 গুণ লাভ হচ্ছে। হ্যাঁ কি না? তাহলে বলতে পারবে এইটার মধ্যে পার্থক্য কত? 24। এখান থেকে পার্থক্য হচ্ছে 2x এর পার্থক্য, তাই না? যদি সিপি থেকে ক্রয় মূল্য থেকে 92 দেখো তো x পার্থক্য, আর সিপি থেকে যদি 116 দেখো তো 3x পার্থক্য।
তার মানে 92 আর 116 মধ্যে 2x পার্থক্য আছে। ঠিক বোঝা গেল? এইটুকু x আর এইটুকু 2x, মোট 3x। তাহলে এইটুকু 92 আর 16 মধ্যে 24 পার্থক্য, এই 24টাই হচ্ছে 2x। তাহলে 2xটাই হচ্ছে 24, তার মানে আমরা বলতে পারি 2x হচ্ছে 24, তো x এর ভ্যালু হচ্ছে 12। তো 92 টাকায় কত লাভ? x লাভ, মানে 12 টাকা লাভ। তাহলে ক্রয় মূল্য কত হবে? 92 টাকায় যদি 12 টাকা লাভ হয় তো ক্রয় মূল্য হবে 80 টাকা। এটাই হবে ক্রয় মূল্য, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট। হ্যাঁ স্যার। পরবর্তী প্রশ্ন, 70,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 28 টাকা, সুদের হার কত? ওকে, আচ্ছা, একটা জিনিস আমরা জানি, ঠিক আছে, ডিফারেন্স ইনটু 100 ডিভাইডেড বাই আর ইনটু 100 ডিভাইডেড বাই আর, এটা মানেই হচ্ছে প্রিন্সিপাল বা আসল। ঠিক আছে, এটা একটা ফর্মুলা, মুখস্থ করার দরকার থাকলে করতে পারো। মানে আসল বের করার নিয়ম হচ্ছে ডি ইন্টু 100 ডিভাইডেড বাই আর তার হোল স্কোয়ার। যদি তোমাকে ডিফারেন্স বের করতে বলে তাহলে হচ্ছে পি ইন্টু, মানে আসল ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার। এগুলো যদি মনে থাকে তাহলে খুব ইজিলি অঙ্কটা হয়ে যায়। ওকে, তো এখান থেকে ডিফারেন্স দেখো 28, তো আমরা লিখবো 28 ইন্টু 100 ইন্টু 100, আর নিচে হবে আর স্কোয়ার সমান সমান হচ্ছে 70,000 টাকা। ওকে, তো আর স্কোয়ারের মান কি পাবো? আর স্কোয়ার তো এর সঙ্গে গুণ হবে, তাই না? নিচে কিছু নেই, মানে আর স্কোয়ার 70 সঙ্গে গুণ হয়, তাহলে এটার নিচে চলে আসবে 70,000টা ওর নিচে আসবে, হ্যাঁ কি না বলো? বুঝতে পারলে? এইটা গুণ হয় আর এটা গুণ হয়, তো এটা আর এটা, এই আর স্কোয়ারের 70,000 গুণ হয়ে থাকবে আর স্কোয়ারের সঙ্গে, তো এটা তো নিচে আসবে। এটা যদি এখানে না লিখো তাহলে নিচে আসবে, বাস কাটাকাটি করো। এখানে 4টি শূন্য, 4টি শূন্য কেটে দাও, তুমি 28কে 7 দিয়ে ভাগ করলে হয় 4, এটাই হবে অ্যান্সার। সরি, এটা না, 4 হবে। তো এটা আর স্কোয়ারের মান 4, তা আর এর মান কি হবে? আর এর মান হবে √4, তার মানে 2%। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার সবার? ফর্মুলাটা মুখস্থ করলেই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলা হয়েছে 100 টাকায় 60টি লেবু বিক্রি করলে 40% ক্ষতি হয়, 40 টাকায় কয়টি বিক্রি করলে তার 20% লাভ হবে? ওকে, তো ব্যাপারটা বোঝো। প্রথমে 100 টাকা নিয়ে আমরা আলোচনা করি, যে 100 টাকায় 60টি বিক্রি করছি, কি হচ্ছে 40% ক্ষতি, মানে দাম পাচ্ছি 60%। ঠিক আছে, আর ধরবো যে এক্সটি বিক্রি করব, তাহলে আমার 20% লাভ পাবো, মানে 120% দাম পাবো। ঠিক আছে, তো শর্তে এটা সমান এটা হয়, শর্তে x ইন্টু 120 সমান সমান হয় 60 ইন্টু 60। বুঝতে পারছো হ্যাঁ কিনা বলো? ওকে, তো এই 60-এর সঙ্গে 120 কাটলে 2, আর 2-এর সঙ্গে এদিকে 60 কাটলে 30, তার মানে এক্স এর মান হচ্ছে 30। 30টি বিক্রি করলে 20% লাভ হবে। কত টাকায়? 100 টাকায়। আমরা কিন্তু 100 টাকার হিসাবটা করলাম, এবার আমাকে 40 টাকার হিসাবটা আনতে হবে। তো 100 টাকায় বিক্রি করতে হবে 30টি, 1 টাকায় বিক্রি করতে হবে 30/100, তাহলে 40 টাকায় বিক্রি করতে হবে 40 দিয়ে গুণ। কাটাকাটি করো, উপরে দুটি শূন্য নিচে দুটি কেটে দিলেই 12টি পাচ্ছি, তো আমাকে 40 টাকায় 12টি বিক্রি করতে হবে। অ্যান্সার হবে অপশন বি। স্যার x = 30 লিখেছেন, ওটার মানেটা আরেকবার বলুন। x = 30 মানে এইটাই তো বললাম যে কয়টি বিক্রি করতে হবে 100 টাকায়, তো 30টি 100 টাকায় বিক্রি করতে হবে, তবে আমার 20% লাভ থাকবে। বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ওকে, এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। এ 16 দিন কাজ করলো, বাকি কাজ বি 44 দিনে শেষ করলো, তাহলে পুরো কাজটি বি কত দিনে শেষ করবে? দেখো অঙ্কটি বোঝো।
একত্রে 30 দিনে করতে পারে, মানে এর কত দিন লাগে 30 দিন প্লাস বি এরও লাগে 30 দিন, তবেই তারা টোটাল কাজটা করতে পারে। বলো বুঝতে পেরেছো, হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার। এবার এ 16 দিন কাজ করলো, তো দেখো এ তো 30 দিন কাজ করে, এর মধ্যে 16 দিন করে ফেলেছে, তাহলে শুধু এ এর কত দিন কাজ বাকি ছিল, 14 দিনের। শুধু এ এর 14 দিনের কাজ বাকি আছে, বাকি বি এর কিন্তু 30 দিনই বাকি আছে, বি তো এখন করেনি। এবার বি করছে কি, বি এর 44 দিনে শেষ করেছে, তো বি যদি এখানে 30 দিন করে ফেলে তাহলে তো আর বি এর কোনো কাজ করার দরকার ছিল না, হ্যাঁ কি না। হ্যাঁ কিন্তু বি 44 দিন করছে, মানে এক্সট্রা 14 দিন করছে। এক্সট্রা 14 দিন কেন করছে বলো তো, কারণ এ এর কাজ করতে হবে এ তার জন্য। কম কাজ করেছে, সেই কাজটাও তো বি কে করতে হবে। তো এ এর যে কাজটা বাকি আছে 14 দিনের, সেই কাজটা এ এক্সট্রা 14 দিনে করছে, তার মানে এটা কি, তার মানে দুজনেই সমান কাজ করে। ওর 14 দিনের কাজটা বিও 14 দিনে করছে, এ যেটা 14 দিন বাকি আছে সেটা বি 14 দিনে করছে, তার মানে এ আর বি সমান কাজ করে, হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। তাহলে এ যেটা বি, তাহলে টোটাল কাজটা করতে কত সময় লাগবে, নিজের 30 দিন লাগবে, আর ওই এ যে 30 দিনে করে সেই 30 দিনও লাগবে, তবেই সে টোটাল কাজটা করতে পারবে 60 দিনে। অ্যান্সার হবে অপশন বি। নিজের কাজটা তো করবেই 30 দিন, প্লাস এ এর যে অর্ধেক কাজটা পড়ে থাকছে সে কাজটা তো করতে হবে তাকে, সেটাও তো 30 দিন লাগবে, কারণ এ আর বি সমান সমান কাজ করে, তার মানে অর্ধেক কাজ করে 30 দিনে, অর্ধেক কাজ করে বি, অর্ধেক কাজ করে এ। অর্ধেক কাজ যদি 30 দিন করে, টোটাল কাজটা করতে 60 দিন লাগবে। বুঝতে পেরেছো। স্যার ম্যাথের প্রথম লাইনটা বুঝতে পারছিলাম না, এ প্লাস বি একত্রে 30 দিনের কাজটি করে, ওটাই বুঝতে পারছিলাম না। হ্যাঁ, এ ও বি একত্রে 30 দিনে করে, তো না বোঝারই বা কি আছে এটা, মানে এরও 30 দিন বি এরও 30 দিন, দুজনে মিলে 30 দিন। এখানে ভাবছিলাম এ প্লাস বি। এই অঙ্কটার সমাধানটা বুঝতে পারলে তো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, চলো। চলো নেক্সট। এ একটি কাজ 12 দিনে, বি 18 দিনে করে, দুজনে একসাথে 2 দিন কাজ করার পর এ চলে গেল, বাকি কাজ বি কত দিনে শেষ করবে। এলসিএম মেথড সব থেকে উপযুক্ত এটা, এ 12 দিনে করে আর বি করে 18 দিনে, তাহলে টোটাল কাজ কত হবে, এর লসাগুটা 36, এটা হচ্ছে টোটাল কাজ। তো এ 12 দিনে 36, তার মানে একদিনে 3, আর বি 18 দিনে 36, তার মানে একদিনে 2, দুজনে মিলে একদিনে করছে 5। এখন বলেছে তারা দুজনে একদিনে 2 দিন করেছে, তো দুজনে মিলে একদিনে 5 করে, তাহলে 2 দিনে কত করেছে 10 কাজ কিন্তু একসঙ্গে করেছে তারা, তাহলে কাজ কত বাকি থাকে, 36 থেকে 10 বিয়োগ করে দাও, আর 26 কাজ বাকি আছে। এই কাজটা কে করবে, এই কাজটা বি করবে, বাকি কাজ বি কত দিনে শেষ করবে। তো বি একদিনে কত করে, বি একদিনে কত করে, একদিনে করে 2, তাহলে 26 করতে সময় লাগবে 13 দিন, 13/2, 13 দিনে করে ফেলবে, একদিনে করে 2, তো 13 দিনে 26। চলো নেক্সট। 8 জন লোক একটি কাজ 12 দিনে করে, 6 দিন কাজ করার পর আরও 4 জন যোগ দিল, বাকি কাজ কত দিনে শেষ হবে। দেখো 8 জন লোক তো 12 দিনে করতে পারে, কিন্তু 6 দিন কাজ করেছে, অলরেডি 6 দিন কাজ করেছে, তাহলে 8 জনের আর 6 দিনের কাজ বাকি আছে। এখন কি হয়েছে, আরও 4 জন যোগ দিচ্ছে, মানে এখন 12 জন আছে, এই 12 জন এই বাকি কাজটা কত দিনে করবে। যেদিকে জিজ্ঞাসা চিহ্ন থাকে সেটা লিখতে হয়, ইনটু তুলনা করো, আগে লোক ছিল 8 জন, এখন 12 জন, তো এখন 12 জন আছে, দিন বেশি লাগবে না কম লাগবে, এখন 12 জন আছে, দিন বেশি লাগবে না কম লাগবে, এখন লোক বেশি মানে দিন কম লাগবে, কমটা উপরে নিচে বেশি, 6-এর সঙ্গে 12 কাটলে 2, 8কে 2 দিয়ে কাটলে 4 দিন, 4 দিনে করে ফেলবে, অপশন সি হবে উত্তর। একটি কাজ কিছু লোক 55 দিনে শেষ করতে পারে, 6 জন লোক বেশি কাজে যোগ দেয়, তাহলে 11 দিন আগে শেষ হয়, কতজন লোক কাজে নিযুক্ত ছিল। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দুটি দিন বলা থাকে আর একটা লোক কত লেগেছে সেটা বলা থাকে। যদি লোক যোগ দেয় তাহলে দিন কম লাগে, এই দিন কম লাগে এর ফর্মুলা হচ্ছে কি,
এক্স থেকে ওয়াই বিয়োগ নিচে ওয়াই ইন্টু লব গুণ করে দিলেই আমরা অ্যান্সার পাই। ঠিক আছে, 55 দিন, তার 11 দিন কম লাগছে তো কমিয়ে দেবো 11 দিন, নিচে 11 দিনই হবে ইন্টু যতজন লোক যোগ দিল 6 জন গুণ করলেই আমরা অ্যান্সার পাই। মানে 55 মাইনাস 11 ডিভাইডেড বাই 11 ইন্টু 6, উপরে হবে 44, নিচে হচ্ছে 11 ইন্টু 6, 11 44 কাটলে 6, তার মানে 24 জন। আগে ছিল 24 জন, অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? যদি বলতো লোক পালিয়ে যায় দিয়ে দিন বেশি লাগে তাহলে উপরে যোগ হতো। ঠিক আছে, দিন বেশি বললে, বেশি লাগে বললে উপরে যোগ হতো। নেক্সট, কোনো আসলের 8% বার্ষিক সুদের হারে 3 বছরের সরল সুদ হলো 4000 টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের সমান। তো কত টাকা সরল সুদে রাখা হয়েছিল? আচ্ছা, তোমার কাছে যদি 4000 টাকা থাকে তো 2 বছরে 10% হারে কতটা সুদ পাবে? প্রথম বছর 10% সুদ পেলে তুমি কত পাবে সুদ? 10% মানে একটা শূন্য কাটা যায় 400 টাকা। প্রথম বছরে 400 টাকা সুদ পাবে। দ্বিতীয় বছর কি হবে? দ্বিতীয় বছর এই 4000 টাকার উপরে সুদ পাবে 400 টাকা, আবার এই 400 টাকার উপরেও সুদ পাবে 10% 40 টাকা। তাহলে প্রথম বছরে 400 টাকা আর দ্বিতীয় বছরে টোটাল সুদ হবে 440 টাকা। তাহলে 2 বছরে টোটাল কত সুদ হলো? 840 টাকা। ব্যাপারটা বুঝলে হ্যাঁ কিনা বলো? ঠিক আছে, প্রথম বছর 400 টাকা, দ্বিতীয় বছর 440 টাকা, টোটাল সুদ হবে 840 টাকা। বলেছে সুদের অর্ধেক হবে ওইটার সুদ, তাই না? 2 বছরের চক্রবৃদ্ধি সুদের অর্ধেক হচ্ছে ওই 8% হারে 3 বছরের সুদ। তাহলে অর্ধেক যদি হয় তাহলে সুদটা হবে কত? 420 টাকা। আমার সুদের হার বলে দিয়েছে 8%, সময়টাও বলা আছে 3 বছর, তাহলে আসল বের করতে পারবো না? আসল হয় কি? সুদ ইন্টু 100, আর নিচে হয় সুদের হার ইন্টু সময়, 8 3 24। ওকে, কাটবো কি দিয়ে? ওকে, কাটো, যেটা দিয়ে পারো কেটে দাও। প্রথমে এটা 4 দিয়ে কাটি, 4 2, এটা 4 দিয়ে কাটলে 1 0 5, 3 দিয়ে এটা কাটা যায়, 3 3 9, 3 5 15, আর 2 দিয়ে তুমি 50 কাটতে পারো। তো 50টি যদি 35টি যদি 50 টাকার নোট হয় তাহলে 1750 টাকা হয়। এটাই হবে অ্যান্সার, অপশন সি হবে উত্তর। বুঝলে? চক্রবৃদ্ধি সুদটা বের করলাম, তার অর্ধেক হচ্ছে সরল সুদ। ক্লিয়ার সবার? অঙ্ক তো পড়েছই তোমরা, তার জন্য আমি বারবার পড়ছি না, অঙ্ক তো পড়েছো অলরেডি। কোনো আসলের উপর 2.5 বছরের বার্ষিক 12% হারে সুদের সরল সুদ ওই একই আসলের উপর 3.5 বছরের 10% হারে বার্ষিক সরল সুদের পরিমাণ থেকে 40 টাকা কম। ওকে, ভালো করে পড়ি। কোনো আসলের উপর 2.5 বছরের বার্ষিক 12% হারে সরল সুদ একই আসলের উপর 3.5 বছরের 10% বার্ষিক সুদের হারে সরল সুদের পরিমাণ থেকে 40 টাকা কম। ওকে, উপরটা হচ্ছে কম, নিচেরটা বেশি। তো আসলটা আমি ধরলাম x টাকা যদি আসল হয় তাহলে 3.5 বছরে 10% হারে সুদ কত পাবো? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে সুদ, মাইনাস আসল ইন্টু 2.5 বছর ইন্টু 12% ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে সুদ। এই দুটি সুদের মধ্যে পার্থক্য বলেছে 40 টাকার। বাস, এখান থেকে অ্যান্সার বেরিয়ে আসবে। আচ্ছা, পয়েন্ট তুলে দাও, তাহলে একটা শূন্য বেড়ে যাবে, এদিকে পয়েন্ট তুললে এখানে একটা শূন্য বেড়ে যাবে। কাটাকাটি করাটা ঠিক হবে? কাটাকাটি করছি না, কাটাকাটি করা ঠিক হবে না। হচ্ছে 1000 হচ্ছে আমাদের লসাগু, 35 10 হচ্ছে 350, 350x মাইনাস 12 15 হচ্ছে 300, 300x সমান সমান হচ্ছে 400, সরি 40। 350 থেকে 300 বিয়োগ করলে 50 থাকে, 50x সমান সমান 1000 আর 40 গুণ হয়ে যাবে, 40 ইন্টু 1000। 50-এর সঙ্গে 1000 কেটে দাও তাহলে পাবে 20,
তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 20 আর 40 গুণ করলে হয় 800, আসল হচ্ছে 800, অ্যান্সার হবে অপশন এ। সহজ। নেক্সট, একটি নির্দিষ্ট গতিতে একটি গাড়ি একটি দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করে। গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা বৃদ্ধি করলে একই দূরত্ব 7.5 ঘন্টায় অতিক্রান্ত হয়। দূরত্ব কত? আচ্ছা, এটা তুমি দূরত্ব ধরেও করতে পারো, গতিবেগ ধরেও করতে পারো। আমি গতিবেগ ধরে করছি, ভালো করে বোঝো। দেখো, গতিবেগ ধরে নাও x কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে বলো তো 8 ঘন্টায় কত দূর যাবে? 1 ঘন্টায় যদি x যায়, 8 ঘন্টায় কত দূর যাবে? 8x যাবে। এটা হচ্ছে দূরত্ব, 8x, এটা হচ্ছে দূরত্ব। আচ্ছা, গতিবেগ এখন 4 কিলোমিটার বাড়িয়ে দাও, তাহলে আগে গতিবেগ ছিল x, এখন গতিবেগ হচ্ছে x + 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা 7.5 ঘন্টায় যায়, 7.5 ঘন্টায় কত দূর যাবে? 7.5 ঘন্টায় যাবে, গতিবেগের সঙ্গে সময় গুণ হয়, গতিবেগ ইন্টু 7.5, এটাও দূরত্ব। দূরত্ব দুটি তো সেম, তার মানে এই দুটি সেম, হ্যাঁ কি না? x গতিবেগ হলে 8 ঘন্টায় যায় এটা, আর x + 4 গতিবেগ হলে 7.5 ঘন্টায় যায় এটা, আর দুটি কিন্তু একই দূরত্ব বলা হয়েছে, তো এই দুটি দূরত্বই সমান। তাহলে এখানে আমরা পাচ্ছি 8x সমান সমান 7.5 ভেতরে গুণ করলে x এর সঙ্গে গুণ করলে হয় 7.5x প্লাস 4 এর সঙ্গে গুণ করলে হবে 30, 7.5 2 গুণ করলে 15, 4 গুণ করলে 30, 7.5 এদিকে আসলে 0.5 থাকবে, 0.5x সমান সমান 30। আচ্ছা, 0.5 দিয়ে ভাগ করলে এটা ডাবল হয়ে যায়, 60 হয়ে যাবে, তো x এর ভ্যালু হচ্ছে 60। বোঝা গেল? যদি কেউ না বুঝতে পারো তো 30কে 0.5 দিয়ে ভাগ করো, দেখবে 60 পাবে, দশমিক তুললে উপরে একটা 10 পাবে, 5-এর সঙ্গে 10 কাটলে 2, তার মানেই হচ্ছে 60। তো x এর মান 60, আমি দূরত্ব বলেছিলাম 8x হচ্ছে দূরত্ব, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 8 × x, তো মানে 8 × 6 = 48, 480 কিলোমিটার। অ্যান্সার হবে অপশন বি। কি বলছিলে বলো? স্যার এটা দূরত্ব ধরে একটু করে দেন। দূরত্ব ধরে করলে বেশি অসুবিধা গো। ধরো দূরত্ব ধরে নাও x কিলোমিটার, ঠিক আছে? x কিলোমিটার যদি দূরত্ব হয়, 8 ঘন্টায় যদি যায়, তাহলে গতিবেগ কত হবে? গতিবেগ হবে x/8, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে। দেখো, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে স্পিড হয়, তো দূরত্বকে টাইম দিয়ে ভাগ করলাম। আচ্ছা, যদি গতিবেগটা সময়টা যদি হয় 7.5 ঘন্টা হয়, তাহলে গতিবেগ কত হবে? x/7.5, এটাও গতিবেগ, এটাও গতিবেগ, এই দুটি গতিবেগের মধ্যে পার্থক্য হচ্ছে 4 কিলোমিটারের। তার মানে বেশি কোনটা? যেটা কম দিয়ে ভাগ সেটাই তো বেশি হয়। তাহলে x - 7.5 মাইনাস x/8, এই দুটি গতিবেগের পার্থক্য হচ্ছে 4। এর লসাগু x এর মান বের করলে হয়ে যাবে। হ্যাঁ, এখানে x এর মান বের করলে হয়ে যাবে। এর বুঝতে পেরেছি। এর লসাগু কত হবে? 7.5 আর এটার 8 এর লসাগু কত হয়? 4 দিয়ে 30, 8 দিয়ে 60, 120, 120 হবে লসাগু, ঠিক আছে? এটা 8 দিয়ে 16 দিয়ে হবে, এটা 16x মাইনাস 8 দিয়ে ভাগ করলে 15, তো 15x সমান সমান হচ্ছে 4। 16x থেকে 15x বিয়োগ করলে x থাকে, আর 120 আর 4 গুণ করলে 480, এটা হবে অ্যান্সার। এটাতে বেশি মানে গোলমেলে বলে আমি ওটা ধরে করলাম। নেক্সট, একটি টার্মিনাল থেকে বাস 10 মিনিট ব্যবধানে 20 কিলোমিটার গতিবেগে যাত্রা শুরু করে। যদি টার্মিনালের দিকে বিপরীত দিক থেকে আসা এক ব্যক্তি বাসগুলোকে 8 মিনিট ব্যবধানে দেখতে পায়, তাহলে ব্যক্তির গতিবেগ কত? আচ্ছা বলো, বাস স্টপেজ থেকে বাস যাচ্ছে, দিয়ে তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? ধরে নাও তুমি এখানে দাঁড়িয়ে আছো, 10 মিনিট পর পর বাস ছাড়ে। তুমি যদি স্থির এখানে দাঁড়িয়ে থাকো, তাহলে বাস তুমি কত মিনিট পর পর বাসটা আসবে তোমার কাছে? 10 মিনিট। 10 মিনিট পর পর আসবে, কিন্তু তুমি কি করছো? তুমি এই দিকে হাঁটছো, বাসের দিকে হাঁটছো, তার জন্য তুমি এগিয়ে যাচ্ছ, 8 মিনিট পর পর দেখা হচ্ছে। তার মানে তুমি 8 মিনিট এগিয়ে গেলে, 8 মিনিট এগিয়ে গিয়ে এইখানটায় তোমাদের দেখা হচ্ছে,
তার মানে তুমি কত দূরত্ব গেলে, তুমি গেলে 8 মিনিটের দূরত্ব। কিন্তু খেয়াল করো, ততক্ষণে বাসটা এই দিক থেকে 8 মিনিট এসছে, 8 মিনিট এসে তোমাকে দেখা করলো, তুমি 8 মিনিট এসে বাসটিকে দেখা করলে। তো বাসটার এইটা 8 মিনিট, তার মানে এই বাকিটুকু কত মিনিট? 2 মিনিট। এইটা 2 মিনিটের, বাসের এটা 2 মিনিট, কারণ এদিকে 8 মিনিট আর এই 2 মিনিট, 10 মিনিটে তোমার সঙ্গে দেখা হওয়ার কথা ছিল। তুমি এগিয়ে এসছো 8 মিনিট, বাসটিও এগিয়ে এসে 8 মিনিট দিয়ে দেখা হচ্ছে। তাহলে তুমি যে পথটা 8 মিনিটে যাও, সেই পথটা বাস 2 মিনিটে যায়, হ্যাঁ কি না? তাহলে তোমার গতিবেগ কম, কত কম? 4 গুণ কম। বাসের গতিবেগটা 4 গুণ বেশি, কারণ সে 4 গুণ কম সময় যাচ্ছে। যে কম সময় যাবে সেই তো, তারই তো গতিবেগ বেশি হয়। তাহলে তোমার গতিবেগ, তোমার সময় লাগছে 4 গুণ, তার মানে তোমার গতিবেগ 4 ভাগ। তার মানে বাসের গতিবেগ যদি 20 হয়, তোমার গতিবেগ হবে 5। বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো? তো বাস 2 মিনিটে যে দূরত্বটা যায়, তুমি সেটা তোমার 8 মিনিট লেগে যায়, তার মানে তোমার গতিবেগ বেশি না কম? কম। বাসের গতিবেগটা বেশি। এবার কত গুণ বেশি বাসের গতিবেগটা? তোমার যত গুণ বেশি সময় লাগবে, বাসের গতিবেগ তত গুণ বেশি, তাই না? তো তোমার 4 গুণ বেশি সময় লাগছে, তার মানে বাসের গতিবেগ 4 গুণ আছে। তো বাসের গতিবেগ যদি 4 গুণ হয়, তোমার গতিবেগ হবে 4 ভাগের 1 ভাগ। তো বাস তো 20 কিলোমিটার বলা আছে। বা আরও সহজভাবে বলি, দেখো বাস 20 কিলোমিটার যায় 1 ঘন্টায়, মানে 60 মিনিটে 20 কিলোমিটার। তাহলে 1 মিনিটে যাবে কত? 1 মিনিটে যাবে 20/60। তাহলে 2 মিনিটে কত যাবে? 2 দিয়ে গুণ, তাই না? তো 2 মিনিটে যায় এটা, 2 মিনিটে যায় 40/60 কিলোমিটার। এটা 2 মিনিটে যায়। তুমি এটা যাও 8 মিনিটে, তোমার এই দূরত্বটাই লাগে 8 মিনিট। তুমি 8 মিনিটে যাও 40/60, তাহলে 1 মিনিটে কত যাবে? নিচে 8 হয়ে যাবে। তাহলে 60 মিনিটে কত যাবে? উপরে 60 গুণ হয়ে যাবে। এবার দেখো 60-এর সঙ্গে 60 কেটে দাও, আর 8 দিয়ে 40 কাটলে 5, তোমার গতিবেগ হবে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। চলো নেক্সট। এক ব্যক্তি 2.5 কিমি প্রতি ঘন্টা বেগে পাহাড়ে উঠতে পারে আর 3.25 কিমি বেগে নামতে পারে। যদি পাহাড়ে উঠে শুরুস্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা 36 মিনিট সময় লাগে, তাহলে ওই পাহাড়ে উঠে কত দূরত্ব অতিক্রম করেছে? পাহাড়ে উঠে কত দূরত্ব অতিক্রম করেছে? ওকে, মানে শুধু একটা ডিস্টেন্সই বের করতে হবে, উপর থেকে নিচে একটা ডিস্টেন্স বের করার একটা নিয়ম রয়েছে। নিয়মটা কি? XY উপরে গুণ, নিচে XY যোগ হয়ে যায়, ঠিক আছে? তার সঙ্গে সময়টা গুণ হয়ে যায়, বাস এইটুকু করলেই আমরা অ্যান্সার পাই। তো এখানে XY মানে গতিবেগ দুটি, গতিবেগ হচ্ছে 2.5 ইন্টু 3.25, এটা উপরে গুণ হলো, নিচে যোগ করে দাও, নিচে যোগ করলে কত হবে? 2.5 আর 3.25, 5.75, 5.75 ইন্টু সময়। সময়টা একটু গোলমেলে, তাই না? একটা আছে 4 ঘন্টা প্লাস 36 মিনিট, তো 36 মিনিটকে 60 দিয়ে ভাগ করে দাও, ঘন্টা হয়ে যাবে 12×3 12×5, মানে 3/4 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 পূর্ণ 3/5 ঘন্টা, তার মানে 4×5 20, 23/5 ঘন্টা, 23/5 ঘন্টা। তো এখানে লিখে দেবো 23/5 ঘন্টা। ঘন্টা কেন করলাম? কারণ আগেরগুলো ঘন্টাতে দেওয়া আছে, হ্যাঁ, তো সব পুরোটাই ঘন্টা করতে হবে। বাস কাটাকাটি করো। এটা একটু মুশকিল, এটা 2টির আগে দশমিক আছে, এটা 2টির আগে দশমিক তুলে দাও, এটার 1টির আগে দশমিক তুললে একটা 10 গুণ হবে নিচে, বাস এবার তার কাটাকাটি করতে হবে। ওকে, 25 দিয়ে কাটো, 575, তো 5×4 20 আর 3, এটা পাবে 23, 23-এর সঙ্গে এই 23 কেটে দাও, 5 দিয়ে তুমি 325 কেটে দাও, 5×6 30, 5 65, 10 দিয়ে ভাগ করলে 6.5, এটাই হবে অ্যান্সার। 6.5 একটু বেসিক বুঝিয়ে দেন, বেসিক জিনিসটা। বেসিক জিনিসটা, আরে গড় বের করছি, আর কিছু না। গড়ে কত যায়? স্যার ঠিক আছে, এটা গড় বের করছি। এটা গড় বের করার নিয়ম জানো না? 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, একটা গড় বের করার নিয়ম আছে, কিন্তু 2টা উঠে যাবে কেন? কারণ শুধু আমি একটা পদ করছি, যাতায়াতের গড় নয়,
শুধু যাওয়ার ডিস্টেন্সটাই তো বের করতে হবে, তাই যাওয়ার ডিস্টেন্সের জন্য 2টা উঠে যাবে। পড়নি একটা এক্স গতিবেগে গেল, ওয়াই গতিবেগে ফিরে এলো, তাহলে যাতায়াতে গড় গতিবেগ কত? 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস, তাই না? তাছাড়া এক্স তুমি দূরত্ব ধরে করতে গেলে তো মারাত্মক ব্যাপার হয়ে যাবে, অত সময় নেই। মানে দূরত্ব ধরলে এক্স, তাকে 2.5 দিয়ে ভাগ একবার, আর দূরত্ব এক্স, তাকে 3.75 দিয়ে ভাগ একবার। এই যে দুটি সময় লাগলো, এই দুটি সময় হচ্ছে 4 ঘন্টা 36 মিনিট। এইটা ধরে যদি করতে যাও তো এলাহি ব্যাপার হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। এখান থেকে এক্স এর মান বের করলেই হয়ে যাবে, ঠিক আছে? বের করতে পারো, তোমার ইচ্ছা। নেক্সট, এ বির গতিবেগের অনুপাত দিয়েছে 3-4। এ গন্তব্যে পৌঁছাতে বি এর থেকে 20 মিনিট বেশি সময় লাগে। দেখো খেয়াল করো, গতিবেগ যদি 3-4 হয়, এটা হচ্ছে স্পিড রেশিও। স্পিড কার বেশি? বি এর। তাহলে স্পিড যার বেশি হয় তার সময় বেশি লাগে না কম লাগে? সময় কম লাগে। হ্যাঁ, তাহলে টাইম রেশিওটা কি হবে? টাইম রেশিও উল্টে যায়, 4:3। এটাই হচ্ছে টাইম রেশিও। স্পিড যদি 3-4 হয় তো সময় হবে 4-3, উল্টে যাবে। এখন এর কত বেশি লাগছে? 1 ইউনিট বেশি লাগছে না? বি এর 3 আর এ এর 4, তার মানে 1 ইউনিট বেশি লাগছে। এই 1 ইউনিট মানেই তো 20 মিনিট বেশি। তাহলে বলো এ এর গন্তব্যে পৌঁছতে কত সময় লাগবে? এ এর সময় লাগে 4, তাহলে 1 মানে যদি 20 হয়, 4 মানে হবে 4×20 80 মিনিট। 80 মিনিট মানে 1 ঘন্টা 20 মিনিট। তো 20 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে তুমি ঘন্টা পেয়ে যাবে, তাহলে এটা হবে 1/3 মিনিট, 1/3 ঘন্টা। তাহলে 1 ঘন্টা আর 1/1/3 ঘন্টা, এটাই হবে সঠিক উত্তর। বোঝা গেল? অপশন এ হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, চলো স্যার। নেই আর অঙ্ক। বলো স্যার হ্যালো, বলো। আমার 16 নম্বর অঙ্কটা স্যার, একটু 16 নম্বর অঙ্কটা 60। হ্যাঁ, এটা স্যার একটু হ্যাঁ বলো, কোথায় বুঝতে পারলে না? দেখো এ বি একত্রে 30 দিনে করতে পারে, তার মানে কি? তার মানে হচ্ছে এও 30 দিন কাজ করে প্লাস বিও 30 দিন কাজ করে, হ্যাঁ কি না? স্যার এটা a প্লাস b করে না স্যার? হ্যাঁ রে বাবা, ওটাই তো বলছি, এ প্লাস বি দুজনে 30 দিন করে। তো এটাকে ভাঙলে কি হয়? তুমি আর আমি 30 দিন কাজ করছি, তুমি আর আমি 30 দিন একসঙ্গে কাজ করছি, তার মানে তুমিও 30 দিন কাজ করছো, আমিও 30 দিন কাজ করছি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। না ছেড়ে দিলে হবে না, ব্যাপারটা বুঝেছো কিনা বলো? তুমি আর আমি যদি টোটাল কাজটা 30 দিনে করে থাকি, তার মানে তুমিও 30 দিন কাজ করেছো, আমিও 30 দিন কাজ করেছি। এর মধ্যে আবার এ 16 দিন কাজ করলো, এ 16 দিন কাজ করলো। যদি এ 16 দিন কাজ করে, তাহলে শুধু এ এর আর 14 দিনের কাজ বাকি আছে, আমার 30 দিনের কাজ বাকি আছে, আর এ এর 14 দিনের কাজ বাকি আছে। এবার আমি 44 দিন কাজ করলাম, তো আমার তো মাত্র 30 দিন কাজ করলে হয়ে যায়, তাহলে আমি এক্সট্রা 14 দিন কেন কাজ করছি? এক্সট্রা 14 দিন এ কারণে কাজ করছি, কারণ তুমি 14 দিন কাজ করনি, ফাঁকি দিয়েছো। এবার তোমার যে 14 দিনের কাজটা বাকি ছিল, সেটা আমারও 14 দিন লেগেছে, তার মানে আমি বলতে পারি তুমি আর আমি সমান কাজ করি। তুমিও 14 দিন, আমিও 14 দিন। তুমি যে 14 দিনের কাজটা ফেলে এসছো, সেটা আমি 14 দিনে করেছি, তাহলে তুমি আর আমি সমান কাজ করি। তার মানে এ আর বি 30 দিনে যে কাজটা করছে, টোটাল কাজটা, তার মানে এ করছে 30 দিনে অর্ধেক কাজটা, আর বি করছে সেই 30 দিনে বাকি অর্ধেক কাজটা। তাহলে যদি বি অর্ধেক কাজটা 30 দিন করে, তাহলে পুরো কাজটা করতে কতদিন লাগবে? অর্ধেক কাজটা যদি 30 দিন লাগে বি এর, তাহলে পুরো কাজটা 60 দিন লাগবে। এরও 60 দিন লাগবে, এরও 60 দিন লাগবে।
এরও 60 দিন, বি এরও 60 দিন। দেখবে দুজনে কাজ করলে 30 দিনে হয়ে যাবে। কেন? 30 দিনে 60 দিনে যদি পুরোটা করে তার মানে 30 দিনে করবে অর্ধেক, এও 60 দিনে পুরোটা করে মানে 30 দিনে করবে অর্ধেক, দুজনেই অর্ধেক অর্ধেক করে দিলে মানে গোটা পুরো কাজটা হয়ে গেল। ঠিক আছে, ওকে, বুঝছি। চলো তাহলে